আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমার থাম্বেলটা দেখেও বুঝতে পারছেন বর্তমানে এই যে খাদ্য সংকট চলছে, যেটা আপনাদেরকে স্বীকার করবে না। এখন আপনারা পত্রিকার বিভিন্ন নিউজ দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন ফটোকার্ড দেখতে পাচ্ছেন যে আমাদের সেনা প্রধান ইন্ডিয়াতে যাচ্ছে। তো ইন্ডিয়াতে যাচ্ছেন আসলে হচ্ছে যে ইন্ডিয়াতে 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত সম্ভবত এটা সম্মেলন আছে, যেটা হচ্ছে যে বিশ্বের যেই 30টা দেশ থেকে শান্তিরক্ষী মিশনে সৈন্য যায় তাদেরকে নিয়ে একটা বিশাল সম্মেলনের আয়োজন করেছে। সেটার হোস্ট হচ্ছে যে ইন্ডিয়া। তো সেই হিসাবে আপনার বিভিন্ন দেশের সেনা প্রধানরা যেহেতু আসবেন বা বড় বড় অফিসাররা আসবেন, সেহেতু আমাদের দেশের সেনা প্রধানও ইন্ডিয়াতে যেতে পারেন। তো পারেন বলছে এই জন্য যে এখন এটা আসলে বিচার বিবেচনা করবে ইন্ডিয়ান গভর্নমেন্ট, শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে যে ইন্ডিয়ার গভর্নমেন্ট আমাদের এই সেনা প্রধানকে আসলে যেতে দিবেন কিনা, যেতে দিবেন কিনা বলতে মানে ওনার ইন্ডিয়াতে আসতে দেবেন কিনা, নাকি ইন্ডিয়া নাকি বাংলাদেশকে বলা হবে যে সেনাপ্রধান ছাড়া অন্য কাউকে পাঠাও। যেটার যে কোনো একটা কিছু ঘটতে পারে। সরকার তারা কি করবে? তারা করবে কি, যদি কোনো অবস্থায় ইন্ডিয়া যদি আমাদের এই সেনাপ্রধানকে ইন্ডিয়াতে যাওয়ার অনুমতি না দেন, তখন গভর্নমেন্ট তারা সবার কাছে, আমাদের সকলের কাছে বলবেন যে ভাই, এই আমরা তো আসলে এখানে মিটিং এ সেনাপ্রধান যাওয়ার কোনো প্রয়োজন নাই, তাই আমরা একজন অফিসার পাঠাইছি, কারণ এইখানে এইসব মিটিং এ এত বড় সেনাপ্রধান যায় কি লাভ? হইতে পারে। আর যদি সেনাপ্রধান যাইতে পারে, তাহলে এবার এদিকে আবার ব্যাপক গুঞ্জন শুরু হবে কি হচ্ছে। তবে একটা জিনিস আমার যতটুকু মনে হয়, হয়তো আপনাদের কাছে মনে হইতে পারে যে দেখেন, বর্তমান সরকার সেনাপ্রধানকে হয়তো পাঠাইতে পারে, যদি ইন্ডিয়া রাজি হয় তাহলে সেনাপ্রধানকেই পাঠাবে। তার কারণ কি জানেন? ওই যে জামাতের বৃহৎ ফকিন্নি নেতা, তিনি বলেছিলেন যে 50 লক্ষ যুবক রেডি, ওনারা গাজবাতুল কিন্দ করবেন। কিন্তু উনি জানে না যে 50 লক্ষ রাইফেলও সারা বাংলাদেশে নাই। সমস্ত বাহিনী বৈধ অবৈধ সব অস্ত্র মিলে 50 লক্ষ নাই। এরপরে গাজবাতুল হিন্দ করতে যাবেন, আর ইন্ডিয়া পারমাণবিক শক্তিধর দেশ, ওরা বৈশা থাকবে যে ভাইয়া আপনারা আসেন, আমাদেরকে কচু কাটা করেন, আমরা বসে আছি, আপনাদের গাজবাতুল হিন্দ করেন। তো এই বিষয়ে হয়তো মাপ চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আমাদের সেনাপ্রধানকে পাঠাইতে পারেন যে সেনাপ্রধান সাহেব প্লিজ আপনি একটু যান, যে এটা ক্ষমা প্রার্থনা করে আসেন, যেগুলো যা হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে বর্তমানে এই যে খাদ্য সংকট চলছে, যেটা আপনাদেরকে স্বীকার করবে না এখন। তার কারণ হচ্ছে যে শেখ হাসিনার সরকারের সময়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সময় খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছিল আমাদের দেশ। সব গোডাউন সবকিছুতে খাদ্য ছিল, যার কারণে এখনো টিসিবি থেকে অন্যান্য যেসব মাল বেরে আপনারা দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সে নাম আছে, চাউলের বস্তা, ডাউলের বস্তা, তেলের বস্তা সব জায়গায়। সেটা আসলে শেষ হয়ে আসছে। শেষ 1 বছর যাবত কোনো আমদানি নেই, উৎপাদন নাই, আমদানি নেই, কোনো কিছুই নেই। সুতরাং এই খাদ্যদ্রব্য যখন শেষ হয়ে আসছে, এর মধ্যে ইন্ডিয়াও আপনার চাউল দিবে না, এটা আরো 3 মাস আগে বলছে। আমার একটা ভিডিওতে আছে 3-4 মাস আগে, যা আমি বলেছিলাম তখন। তখন অনেকে বলেছিলেন ফাউল কথা বলি। তো ওখান থেকে যেহেতু চাউল ডাল কিছুই দিবে না, এখন আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী উনি কি বললেন জানেন? যে দেখেন, পার্শ্ববর্তী রাষ্ট্র তো আমাদেরকে দিচ্ছে না, চাউল দিবে না বলে দিয়েছে, আমরা বিভিন্ন জায়গা থেকে চিন্তা করছি আনার। এইরকম অনেকবার হয়েছে, অনেক জায়গা থেকে আনার চেষ্টা করেছে। ভিয়েতনাম প্রচুর দাম, যে চাউল ইন্ডিয়া 60 টাকায় দেয়, ভিয়েতনাম ওইটা 90 টাকায় দেয়। আপনাদের এক্সাম্পল বলতেছি, মায়ানমার তো আপনাদের দিবেই না। মায়ানমারের সেনাপ্রধান বলছে যে আপনাদের অফিসাররা সন্ত্রাসী গ্রুপগুলোকে উস্কানি দিয়ে, টাকা পয়সা, অর্থ, বন্দুক দিয়ে বার্মার ভিতরে পাঠাচ্ছেন গোলাগুলি করতে। রোহিঙ্গা ক্যাম্পে আপনারাই ট্রেনিং দেওয়াচ্ছেন, আপনাদের সেনাবাহিনী ভেতরে যাইয়া, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে যাইয়া গোলাগুলি করতেছেন, ক্যাম্প বলতে আরাকান রাজ্যে যাইয়া। সুতরাং মায়ানমারের সাথে একটা পেচকি আছে, এরপরে আনবেন কার থেকে? সমস্যা তো আছে। চাউল উৎপাদনকারী দেশ আরো আছে, কিন্তু ইন্ডিয়ার চেয়ে সস্তায় কেউ দিতে পারে। পাকিস্তান থেকে, পাকিস্তান তো নিজেই খাইতে পায় না।
আর মুসলিম বিশ্বের সবচেয়ে বড় যেই জঙ্গি নেতা এরদোয়ান, উনি আটার জন্য এখন পায়ে ধরতেছে ইন্ডিয়া। অবস্থা কিন্তু চতুর্দিকেই খারাপ। তো এখন আমাদের এই সেনাপ্রধান আসলে যাইতে পারেন কিনা, বা গেলে ওখানে কি হয়, কার কার পায়ে ধরেন উনি, এটা এখন দেখার বিষয়। আর অনেকেই এই মুহূর্তে বলা শুরু করেছেন যদি যায় হয়তো শেখ হাসিনার সাথে আলাপ হয়ে যেতে পারে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। তো আমি বলি, আওয়ামী লীগ আর শেখ হাসিনা এই সেনা ক্যাম্পের বা সেনাবাহিনীর কাঁধে ভর দিয়া আজ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আসে নাই, সরকারও গঠন করে নাই। সুতরাং এসব সেনাবাহিনী আর সেনা প্রধানকে আওয়ামী লীগ 2 পয়সার দামও দেয় না, তাদের কাঁধে ভর দিয়ে আসতে হবে। আর এই বিএনপি জামাতে আপনাদের বলি, আপনারা এতদিন আমাদেরকে বলতেন না যে আমরা পুলিশ নিয়ে আসি, আমরা ছাত্রলীগ আওয়ামী লীগ পুলিশ বিহীন আসতে, তো আর এখন আপনারা 36 দল মিলে এক হয়েছেন, পুলিশ বিডিআর তো আছে, লগে আবার সেনাবাহিনীকেও নিছেন। এখন আপনাদেরকে একটা ওপেন চ্যালেঞ্জ দেই, পুলিশ থাকুক, কারণ এরপর আপনারা কয়দিন টিকেন। আর আমার ছাত্রলীগের ভাই বোন, যুবলীগের ভাই বোন, আওয়ামী পরিবারের ভাই বোনকে কি বলো জানেন? আসলে ওই পুলিশ মারলে কোনো মামলা হবে না। তার কারণ হচ্ছে এর আগে 3,500 পুলিশ মাইরা ফেলাইছে, সেটার ইন্ডিমিউনিটি পাইছে। এরপরও পুলিশের শিক্ষা নেই, পুলিশ বরং আমরা পুলিশ হত্যার বিচার চাই। পুলিশ এখন আমাদের এই হত্যা করে জায়গায় জায়গায়, পুলিশ এখন আমাদের এই বাধা দেয়, আমাদের এই ধরে। পুলিশ তার ভাই বোন বন্ধু যারা মরছে তাদের প্রতি তাদের কোনো সিম্পিতি নেই। তারা হচ্ছে যে কারাপ্টেড পুলিশ। পুলিশ যেমন কারো মা বাবা ভাই বোন হয় না, পুলিশ কারো বন্ধুও হয় না, এটা একটা কথাই আছে না। সে পুলিশ মারলে কোনো কিছুই হবে না, পুলিশ মারলে কোনো ইয়ে নাই। কারণ হচ্ছে যে ওই যে কচি খাইলে গুণা আছে, জুনা খাইলে গুণা নাই, হুজুরেরা বলে না, ঠিক ওই রকম। অন্য কাউরে মারলে আপনার মামলা খাইতে পারেন, পুলিশ মারলে মামলা নাই। আর যারা হত্যা মামলা টামলা খাইছেন তাদের অবস্থা এখন আমি কি বলবো, যে বর্তমানে বাংলাদেশে চুরির মামলা যদি হয় আপনার বিরুদ্ধে, আপনি চিন্তার বিষয় যে চুরির মামলা হয়েছে, এটা একটা চিন্তার বিষয়। কিন্তু হত্যা মামলা এটা ভাই মুড়ি মুরগি হয়ে গেছে। এই মামলা দিতেই থাকুক, কিচ্ছু হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি, যেটি গঠিত হয়েছিল 1971 সালে স্বাধীনতা যুদ্ধের রাজাকার আল বদর আল শামসের মতো ঘৃণিত যুদ্ধবাদীদের বিচার করার জন্য। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনকে পকেটে পুরে সেখানে ইউনূসের সরকার শুরু করেছিল জুলাই হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগ আমলে সংগঠিত গুম খুনের বিচার। পুরোটা জামাতপন্থী আইনজীবী, যারা কিনা একসময় যুদ্ধাপরাধীর দায়ে অভিযুক্তদের পক্ষে লড়তো, তাদেরকে ইউনূস আসিফ নজরুলরা দায়িত্ব দেন রাষ্ট্রপক্ষের আইনজীবীর। ডক্টর ইউনূসের গড়া সেই আইসিটিতে চলছিল কোটি টাকার ঘুষ বাণিজ্য। তাজুল ইসলামের সেই আইনজীবী দলের সদস্যরা দেদারসে করেছে মামলা বাণিজ্য। এর আগে আইসিটির এক আইনজীবী আর এক আইনজীবীর বিরুদ্ধে ব্যাগ ভর্তি টাকা খাওয়ার অভিযোগ করেছিলেন। এবার কোনো অভিযোগ নয়, সরাসরি কোটি টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল হয়েছে তাজুল বাহিনীর সদস্যের বিরুদ্ধে। একাধিক গণমাধ্যম বলছে তারা সেই অডিও রেকর্ডটি যাচাই করে দেখে এর সত্যতা খুঁজে পেয়েছে। অভিযোগটি উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। তিনি চট্টগ্রামে কলেজ ছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলা থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে খালাস করিয়ে দেওয়ার আশ্বাসে 1 কোটি টাকা ঘুষ দাবি করেছেন। লিখা অডিওতে একেবারে মাছের বাজারের মতোই এই আইনজীবীকে ঘুষের রেট নিয়ে দর কষাকষি করতে শোনা গেছে। মজার বিষয় হলো, এই অভিযোগ উঠেছিল ইউনূসের সরকার আমলে এবং সেই অভিযোগের কথা জানতেন তখনকার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। কিন্তু এত বড় কাণ্ড ঘটে যাওয়ার পর বহাল তবিয়ত দিয়েছিলেন অভিযুক্ত সেই আইনজীবী সাইমুম রেজা তালুকদার। অডিও টেপগুলো ফাঁস হওয়ার কয়েক ঘন্টা আগে এই আইনজীবী পদত্যাগ করেন। লেখা অডিও টেপগুলোতে টাকার লেনদেন সহ পুরো বিচারিক প্রক্রিয়ায় আরো কয়েকজন আইনজীবীর নাম উঠে এসেছে, যারা ছিলেন তাজুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী। প্রশ্ন হলো, এত বড় কেলেঙ্কারির খবর কি নতুন সরকারের আইন মন্ত্রণালয় ধামাচাপা দিয়ে দিবে? মানে চোরের সাগরে দফাদার হবে, নাকি আইসিটিকে পুঁজি করে ঘুষ বাণিজ্যের পুরো চক্রটিকে জনসমক্ষে নিয়ে আসবে? পরপর দুটো অডিও রেকর্ড ফাঁস হয়েছে। দুটো অডিওতে ঘুষের জন্য দর কষাকষি ব্যক্তি একজন, তিনি হলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি থেকে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার। এই অডিওগুলোর খবর প্রকাশ্যে আসার কয়েক ঘন্টা আগে তিনি পদত্যাগ করলেও শেষ রক্ষা হয়নি। গণমাধ্যমের খবরের সামনে চলে এসেছে জুলাইয়ের মামলা বাণিজ্যে কিভাবে দর কষাকষি করতেন আইসিটির প্রসিকিউটররা। ফাঁস অডিও রেকর্ড থেকে জানা গেছে, মামলার আসামিকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে
প্রসিকিউশন টিমের সদস্য ও তদন্ত সংশ্লিষ্টরা বড় অঙ্কের আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েছেন। ফাঁস হওয়া দুটি অডিও রেকর্ডে দেখা যায় প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ও আসামি পক্ষের আইনজীবী রেজওয়ানা ইউসুফের মধ্যে 1 কোটি টাকার বিনিময়ে আসামিদের নাম বাদ দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। রেজওয়ানা ইউসুফ চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীর ভাতিজি। ফজলে করিম চৌধুরী বর্তমানে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলায় কারাগারে আছেন এবং তার ছেলে ফারাজ করিম চৌধুরী জামিনে রয়েছেন। অডিও রেকর্ড অনুযায়ী এই দুজনকে মামলা থেকে রেহাই দিতে 1 কোটি টাকা দাবি করা হয়েছিল। এই অর্থ কয়েক কিস্তিতে পরিশোধের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা এই অডিওর প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছেন। 1 মিনিট 36 সেকেন্ড এবং 3 মিনিট 42 সেকেন্ডের দুটি কল রেকর্ডে আর্থিক লেনদেনের পাশাপাশি প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল নোমান, মইনুল করিম এবং তানভীর হাসান জোহার নামও উঠে আসে, যদিও এদের সবাই এখনো বহাল তবিয়তে আছে। চট্টগ্রাম 6 বা রাউজান আসনে আওয়ামী লীগ থেকে 5 বার সংসদ সদস্য ছিলেন ফজলে করিম চৌধুরী। 2024 সালের 16 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় চট্টগ্রাম শহরে 3 জন নিহত হয়। ওই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়। দুদিন পর অর্থাৎ 2024 সালের 18 জুলাই শহরে আরো 2টি হত্যার ঘটনায় ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ আনা হয়। 2025 সালের 16 ফেব্রুয়ারি তাকে প্রথমবার আইসিটিতে হাজির করা হয়। ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগপত্র দাখিল করা হয়নি। এর বাইরে দণ্ডবিধির আওতায় করা মামলায় তাকে ফৌজদারি আদালতে গ্রেপ্তার দেখানো হয়েছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, ABM ফজলে করিম চৌধুরীর পরিবারের দাবি, সাবেক এই সংসদ সদস্যকে আটকের প্রায় 2 মাস পর গত বছরের এপ্রিলে প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার প্রথম তাদের সঙ্গে যোগাযোগ করেন। তারা জানান, এই প্রসিকিউটর তাদের বলেছিলেন অর্থের বিনিময়ে তিনি ফজলে করিম চৌধুরীর জামিন নিশ্চিত করতে পারবেন। তদন্ত প্রতিবেদনের একটি অনুলিপি পেতেও সহায়তা করতে পারবেন তিনি। শুরুর দিকে সে আলাপগুলো রেকর্ড করা হয়নি বলে পরিবারটি জানিয়েছে। পরিবারের দাবি, পরবর্তী আলাপগুলোয় সাইমুম রেজা তাদের আইসিটির কয়েকজন তদন্ত কর্মকর্তাকে টাকা দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। সাইমুমের দাবি, ওই কর্মকর্তা ফজলে করিম চৌধুরীর বিচারের দাবি করে আসা মুনিরিয়া নামে একটি ধর্মীয় সংগঠন থেকে ঘুষ নিয়েছেন। 2025 সালের শেষের দিকে পরিবারটি সাইমুম রেজার সঙ্গে তাদের কথোপকথন রেকর্ড করা শুরু করে বলে প্রথম আলো এবং নেত্র নিউজকে জানিয়েছে। তাদের হিসাব অনুযায়ী সাইমুম রেজা মোট 26 বার তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে এবং নিজে অন্তত 14 বার ঘুষ চেয়েছেন। গত বছরের 11 ডিসেম্বর ফজলে করিম চৌধুরীর পরিবার তার জরুরি চিকিৎসা চেয়ে ট্রাইব্যুনালে লিখিত আবেদন করে। আবেদনটি জমা দেওয়ার প্রায় 10 মিনিট পর সাইমুম রেজা তালুকদার তাদের ফোন করেন। পরিবারের ভাষ্যমতে সাইমুম জানান, ইতিমধ্যে আবেদনের বিষয়ে অবগত আছেন। তিনি প্রশ্ন তুলেন, কেন তারা আগে থেকে তার সঙ্গে যোগাযোগ করেননি। তিনি ইঙ্গিত দেন, আবেদনটি মঞ্জুর করার জন্য অর্থের প্রয়োজন হবে। এই ফোন কলটি রেকর্ড করা হয়নি, তবে ওই দিন সন্ধ্যায় আরেকটি কথোপকথন রেকর্ড করা হয়। তাতে সাইমুম রেজা তালুকদার আবারও অর্থের বিষয়টি তোলেন। ফজলে করিমের পরিবার তাকে জিজ্ঞাসা করেছিল তিনি কত টাকা চান। তিনি বলেছিলেন, আলটিমেটলি যদি একটা ব্যবস্থা করা যায় তাহলে সব মিলিয়ে ওনার ব্যাপারে একটা এক্সপেকটেশন থাকবে যে 1, তিনি এটি কিস্তিতেও হতে পারে বলে জানান, সেটা 10, 20 যাই হোক না কেন। পরিবারটিকে তিনি কথোপকথন দিয়ে 1 কোটি টাকা বা 10 বা 20 লাখ টাকার কিস্তি বুঝিয়েছিলেন। পরবর্তী আলাপগুলোয় এ বিষয়ে স্পষ্ট হয়ে ওঠে। একই কথোপকথনের সময় সাইমুম রেজা মামলার বিষয়ে প্রসিকিউশনের ভিতরের সভাগুলো নিয়েও আলোচনা করেন। তিনি ইঙ্গিত দেন যে তদন্তকারীরা প্রমাণ পেতে হিমশিম খাচ্ছেন। যেহেতু পুলিশ কিছুই পাচ্ছে না, এখন বড় বড় কয়েকজন দিয়ে ওরা এটা করাতে চায়। অবশ্যই তারা তাকে ফাঁসাতে চায়, ফজলে করিম সাহেবকে ফাঁসাতে চায়। দর্শক, বিষয়টি এমন নয় যে প্রসিকিউটর সাইমুম বিষয়টি একাই করেছেন। ঘুষের বিনিময়ে মামলা বাণিজ্যের এই প্রক্রিয়ার খবর জানতেন তখনকার চিফ প্রসিকিউটর জামাতপন্থী আইনজীবী তাজুল ইসলাম। গত বছরের 18 ডিসেম্বর ফজলে করিমের পরিবারের সদস্যরা ট্রাইব্যুনালের তৎকালীন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে দেখা করেন এবং অর্থ চাওয়ার অভিযোগের বিষয়টি
জানান। ফজলে করিমের পরিবারের একজন সদস্য বলেন, প্রধান প্রসিকিউটরকে এই দুর্নীতি এবং প্রসিকিউটরাল অসাধারণ সম্পর্কে সচেতন করতে তারা চেয়েছিলেন। একই সঙ্গে তারা তাকে অনুরোধ করতে চেয়েছিলেন যাতে তিনি যথাযথ ব্যবস্থা নেন এবং নিশ্চিত করেন তদন্ত ও পরবর্তী কার্যক্রমগুলো কোনো পক্ষপাত ছাড়াই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে এবং সুষ্ঠুভাবে হয়। পরিবারের সদস্যদের দাবি, 10 ডিসেম্বরের কথোপকথনের সেই রেকর্ডটি তারা তাজুল ইসলামকে শুনিয়েছিলেন, তবে তাকে কোনো কপি দেননি। এরপর সাইমুম রেজাকে ফজলে করিমের মামলা থেকে সরিয়ে দেওয়া হয়, যদিও তিনি ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে কর্মরত রয়ে যান। এ বিষয়ে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সাক্ষ্য প্রমাণে প্রমাণিত না হওয়া পর্যন্ত কেবলমাত্র অভিযোগের ভিত্তিতে কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন না। কোনো প্রমাণই পেশ করা হয়নি। গত বছর 29 ডিসেম্বর আবারও ফজলে করিম চৌধুরীর পরিবারকে ফোন করেন সাইমুম রেজা তালুকদার। তিনি বলেন, চিফ প্রসিকিউটর বলছিলেন তার কাছে অডিও রেকর্ড আছে, এই আছে, সেই আছে। আমি তো একটু অবাক হচ্ছি, হয়তো ব্লাফও দিয়েছে। তখন ফজলে করিম চৌধুরীর পরিবারকে সাইমুম রেজা তালুকদার সতর্ক করে বলেন যেন তারা তাদের ফোনে নিরাপত্তা নিয়ে সাবধানে থাকেন। ফজলে করিম চৌধুরীর পরিবারের ভাষ্য অনুযায়ী ডিজিটাল প্রযুক্তি আইন বিষয়ে বিশেষজ্ঞ সাইমুম রেজা তালুকদার সম্ভবত ভেবেছিলেন যে এসব কথোপকথন সরকারি কোনো নজরদারি সংস্থার মাধ্যমে রেকর্ড করা হয়েছে। ফজলে করিম চৌধুরীর পরিবারই যে তা রেকর্ড করেছে সেটা তিনি বুঝতে পারেননি। এ ধারণার কারণে টাকার বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যান তিনি, জোর দেন ফোনের নিরাপত্তার বিষয়টির উপর। 12 ফেব্রুয়ারি বিএনপি নির্বাচনে জেতার 9 দিন পর জামায়াতে ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় নিয়োগ দেওয়া হয় বিএনপি পন্থী হিসেবে পরিচিত আইনজীবী আমিনুল ইসলামকে। নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের পরদিন গত 24 ফেব্রুয়ারি ফজলে করিম চৌধুরীর পরিবারকে আবার কল করেন সাইমুম রেজা তালুকদার। কলে বলেন তিনি আবার এই মামলাতে ইন করবেন। সাইমুম রেজা কলে আরো বলেন, প্রসিকিউটররা শিগগিরই ফাইলগুলো পর্যালোচনা করবেন। ফজলে করিম চৌধুরীর জামিনের পক্ষে তিনি যুক্তি তুলে ধরবেন। প্রধান প্রসিকিউটরকে তার মতো করে বিষয়টা ব্যাখ্যা করবেন। তার পক্ষ থেকে চেষ্টা থাকবে যেন মামলাটা কঠিন না হয়ে যায়, অন্তত ফজলে করিম চৌধুরী যেন জামিন পান। এসব কথা বলার পর আবার টাকার প্রসঙ্গে ফিরে যান সাইমুম রেজা তালুকদার। তিনি বলেন, এ ধরনের কোনো কিছু প্রসিকিউটরদের কানে যাওয়া মানেই হচ্ছে তার কাজ করার জায়গাটা বন্ধ হয়ে যাওয়া। এরপর আগে যে টাকার অঙ্ক বলেছিলেন সেটি আবার উল্লেখ করেন সাইমুম রেজা তালুকদার। তিনি বলেন, লাস্ট টাইম আমি বলেছিলাম যদি আলটিমেটলি ওনাকে ছুটায় নিয়ে আসা যায় তাহলে একটা বেশ ভালো অ্যামাউন্টের কথাই বলেছিলাম, যে আমি 1 crore কথা বলেছিলাম। কথা বলার এক পর্যায়ে আবার অগ্রিম টাকার বিষয়টি তোলেন সাইমুম রেজা। তিনি বলেন, এখন সবচেয়ে বেস্ট হয় যদি আমাকে একটু একটা অ্যাডভান্স, যদি কিছু একটা থাকে 10 লাখের মতো যদি অ্যাডভান্স দেওয়া যায় খুব ভালো হয়, ইন ক্যাশ। ট্রাইব্যুনালের নতুন নেতৃত্বে তার প্রভাব বাড়বে বলে উল্লেখ করেন সাইমুম রেজা তালুকদার। ফজলে করিম চৌধুরী পরিবারকে বলেন, আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইনশাল্লাহ আর কদিন পর আমার প্রভাব আরো বাড়বে ট্রাইব্যুনালে, বিকজ বর্তমান চিফ প্রসিকিউটর বিএনপি পন্থী, দেখি কি করা যায়। এর 2 দিন পর অর্থাৎ গত 26 ফেব্রুয়ারি সাইমুম রেজা তালুকদার আবারও ফোন করেন এবং ফজলে করিম চৌধুরীর পক্ষে তদবির করবেন বলে তার পরিবারকে প্রতিশ্রুতি দেন। কথা বলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাইমুম রেজা তালুকদার আবার ফোন করেন এবং আবারও টাকা পয়সার বিষয়টি তোলেন। সাইমুম রেজা তালুকদারের কথা শুনে তখন ফজলে করিম চৌধুরীর পরিবারের সদস্যরা কিভাবে টাকা দিবেন সেটা জানতে চান। তখন সাইমুম রেজা তালুকদার বলেন, ওই তো মানে রেগুলার কোর্টে যখন আসবে তখন এক ফাঁকে আলাপ হবে। 26 ফেব্রুয়ারি বিকেলে কয়েকটি কথোপকথনের রেকর্ডিং নতুন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানের কাছে পাঠায় পরিবার। এর 4 দিন আগে ঘুষ দাবির অভিযোগ সম্পর্কে জানতে আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন পরিবারটি। এরপর ফজলে করিম চৌধুরীর পরিবারের সঙ্গে কথোপকথনের আরেকটি রেকর্ডে সাইমুম রেজা তালুকদার বলেন, মন্ত্রী তাকে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন। তিনি বলেন, আপনার স্বজন সেই অডিও রেকর্ড করে আইনমন্ত্রীকে দিয়ে দিয়েছে। তিনি আরো বলেন, আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন? আইনমন্ত্রী আমাকে এখন মাত্র ফোন করছে, ফোন করে বলতেছে আমাকে পুলিশে দিবে। বর্তমান প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম এই ঘটনার বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন। তিনি আরো বলেন,
মন্ত্রী তাকে এ বিষয়ে কিছু বলেননি। এদিকে সাইমুম রেজা তালুকদার নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এসব অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট বলেছেন। আইসিটি থেকে পদত্যাগের কারণ হিসেবে সাইমুম রেজা পোস্টে তার আগের কর্মস্থল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় এবং গবেষণায় ফিরে যাওয়ার কথা তুলে ধরেন। দর্শক, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, জামাতপন্থী আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামের নেতৃত্বে আইসিটি যে প্রসিকিউশন টিম বানিয়েছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ এই প্রথম নয়। আরো অনেক ভয়াবহ অভিযোগ আছে। প্রসিকিউটর এবিএম সুলতান মাহমুদ, অন্য প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিমের বিরুদ্ধেও আর্থিক দুর্নীতির অভিযোগ করেছেন। এছাড়া আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় এক এসআইকে আসামি না করে সাক্ষী করা, চাংখারপুরে গুলিবর্ষণের মামলায় আর এক এসআইকে আসামি না বানিয়ে সাক্ষী করা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় তাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করার মতো ঘটনাগুলো নিয়ে প্রসিকিউশন টিমে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এমনকি সাবেক আইজিপি মামুনকে রাজসাক্ষী বানানোর পেছনে আছে অনেক কাহিনী। এক পর্যায়ে প্রসিকিউটর সুলতান মাহমুদ ও তামিমের অফিসের ভিতরে এসআই আশরাফুলের সঙ্গে হাতাহাতির উপক্রম হয়েছিল। এছাড়া রামপুরা হত্যাকাণ্ডে সেনা কর্মকর্তাদের অভিযুক্ত করা হলেও 2 পুলিশ কর্মকর্তাকে মামলা থেকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন হলো, পা থেকে মাথা পর্যন্ত যে আইসিটির বিরুদ্ধে এত এত অভিযোগ, সেই আইসিটি নিয়ে বিএনপি সরকার কি করবে? যেসব আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে কি আইনের আওতায় আনা হবে, নাকি জুলাই নিয়ে বাণিজ্য করা এই গ্রুপটি বিএনপিকেও ম্যানেজ করে ফেলবে? যুদ্ধ শুরুর আগে এই শনিবারের আগের শনিবার ট্রাম্প বলেছিলেন তিনি ইরান আক্রমণ করতে চান। বেসিক্যালি তার আক্রমণের মধ্য দিয়ে ইরানের যে শাসক গোষ্ঠী তাদের দুর্বল করে দিতে চান এবং সেই দুর্বলতার সময়ে ইরানের জনগণ বিদ্রোহ করে তারা সরকার পতন ঘটাবে। অনেকটা রেজিম চেঞ্জের একটা প্ল্যানের কথা বলেই তিনি যুদ্ধ শুরু করেছিলেন। ওদিকে যুদ্ধ বা সংঘাত যেটাই বলি শুরু করেছিলেন বেসিক্যালি ইসরায়েল, পাশাপাশি আমেরিকাও শুরু করেছে। কিন্তু ওই যে ইরানের সরকারকে দুর্বল করে ভেতর থেকে বিদ্রোহ ক্রিয়েট করে রেজিম চেঞ্জ, সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে এই আকস্মিক এক আক্রমণে যখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ প্রায় 46 জন শীর্ষ বিভিন্ন সংস্থার প্রধানরা নিহত হয়। তখন ট্রাম্প মনে করেছিল যে এইবার বোধহয় ইরানের সরকার ভেঙে পড়বে, বাট ইট ডিডন্ট হ্যাপেন ইন দ্যাট ওয়ে। এত এত শীর্ষ নেতা মারা যাওয়ার পরেও ইরান কিন্তু কলাপস করেনি, যেটা সিআইএ এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু ট্রাম্পকে আগেই এই রিপোর্টটি দিয়েছিল। তারা গোয়েন্দা প্রতিবেদনে বলেছিল যে ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা করা হলেও যে ইরানের সরকার ভেঙে পড়বে বা যুদ্ধে ক্ষান্ত দেবে সেটা না, বরং তারা দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যেতে পারে। এবং ইরানের যে বর্তমান যে অবস্থা তাতে মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্টটা আসলে বাস্তবায়িত হচ্ছে। শুরু করলেন তিনি রেজিম চেঞ্জের একটা সম্ভাবনা দিয়ে এবং তিনি বললেন যে তিনি ইরানের সাথে মিলে একটা গ্রহণযোগ্য নেতা তৈরি করবেন। তার মাথায় সবসময় ভেনিজুয়েলা মডেল কাজ করেছে, যে ভেনিজুয়েলা যেমন মাদুরো চলে গেছে, সেখানে ভাইস প্রেসিডেন্টকে দিয়ে এখন মোটামুটি একটা সরকার তিনি ভেনিজুয়েলায় রেখেছেন যারা মার্কিন স্বার্থ রক্ষা করছে বলে অনেকেই বলছেন। তো সেরকম একটা প্ল্যান কিন্তু ট্রাম্পের ছিল যে ইরানেও তিনি তাদের পছন্দের একটা সরকার বসাবেন, বাট ইট ডিডন্ট হ্যাপেন। আবার আমেরিকার যিনি প্রতিরক্ষা মন্ত্রী এবং যিনি পররাষ্ট্রমন্ত্রী তারা আবার দুজনে দুরকম কথা বললেন। পররাষ্ট্রমন্ত্রী বললেন যে ইরানের যে পারমাণবিক ক্ষমতা আছে সেটাকে ধ্বংস করা হবে। প্রতিরক্ষা মন্ত্রী বললেন তাদের যে ক্ষেপণাস্ত্র সক্ষমতা আছে সেটাকে নষ্ট করা হবে এবং এর মধ্য দিয়ে তারা ইরানকে দুর্বল করে দেবে। আবার এই শুক্রবার ট্রাম্প এসে বললেন যে ইরান যতক্ষণ আত্মসমর্পণ না করবে ততক্ষণ যুদ্ধ চলবে এবং এই আত্মসমর্পণের এই থ্রেট, যুদ্ধবিরতির আলোচনায় এসব ইরান কিন্তু বরাবরই প্রত্যাখ্যান করেছে এবং ইরান আক্রান্ত হয়ে এই যুদ্ধকে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন যে সামরিক স্থাপনা আছে সেখানে আক্রমণ করছে, যেসব হোটেলে মার্কিন সেনারা অবস্থান করছে সেই সব হোটেলে আক্রমণ করছে। অর্থাৎ যুদ্ধটা কেবলমাত্র ইরানের ভূমিতে সীমাবদ্ধ নেই।
আবার ট্রাম্প যখন বলেন যে এই শিয়া নেতৃত্বকে তিনি মানে ধ্বংস করে তিনি নতুন নেতৃত্ব আনবেন, ইরানে কিন্তু শিয়ার বাইরেও ছোট ছোট অনেক জাতিসত্তা আছে, সুন্নি আছে, কুর্দি আছে। সো ইরান ইজ এ ভেরি ডিফিকাল্ট কান্ট্রি, এটাকে সহজে বশ করা যাবে না। তো এখন আবার শুক্রবারে এই যে আহ, আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে। তো এখন এই অবস্থায় ট্রাম্পের যে প্রেস সচিব ক্যারোলিন, তিনি আবার এটার একটা ব্যাখ্যাটা দিলেন এই কেন, ট্রাম্প যখন মনে করবে তখনই যুদ্ধ শেষ হবে ট্রাম্পের শর্তে, এবং ট্রাম্প যখন মনে করবে যে ইরান আর আমেরিকার প্রতি হুমকি স্বরূপ না, সেটাকেই নাকি নিঃশর্ত আত্মসমর্পণ বলা হচ্ছে। নিঃশর্ত আত্মসমর্পণের নতুন একটা ডেফিনেশন দিয়েছেন। এটা প্রেস সচিবের দোষ না। এই যে ট্রাম্প এক একদিন এক এক কথা বলেন, এর ফলে তার যারা সহযোগী কংগ্রেসের যেসব সদস্য আছে তারা আসলে খুব কনফিউজড হয়ে যান যে ট্রাম্প আসলে কি বোঝাতে চান। তো এখন এই ইরান যেহেতু নিঃশর্ত আত্মসমর্পণ বা যুদ্ধবিরতি প্রস্তাব এইসব প্রত্যাখ্যান করেছে, এবং যুদ্ধবিরতিতে ইরান বলেছে যদি যুদ্ধবিরতি হয় সেটা হবে ইরানের শর্তে, যদি যুদ্ধের শেষ ঘোষণা করতে হয় সেটাও ইরানের শর্তে ঘোষণা করতে হবে। অর্থাৎ ইরান খুব রিজিড। যদি সামরিক শক্তির তুলনা করা হয় তাহলে ডেফিনেটলি আমেরিকা নাম্বার ওয়ান, এবং ট্রাম্প সবসময় মনে করেন যে আমেরিকার যে সামরিক সামর্থ্য সেইটার কখনোই সর্বোচ্চ ব্যবহার হয় না। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান এবং জার্মানি যেভাবে আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছিল, তারপর থেকে কোনো যুদ্ধে কিন্তু আমেরিকার কাছে এইভাবে কেউ আত্মসমর্পণ করেনি। আবার আহ, ট্রাম্প বলছেন যে নতুন যে গ্রহণযোগ্য নেতৃত্ব তিনি ইরানে বসাতে চান তার সাথে মিলে তারা ইরানে গঠনে সহায়তা করবে, পুনর্গঠনে সহায়তা করবে। ঠিক তখনই তার প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে আমেরিকা আর কোনো ন্যাশন বিল্ডিং এ যাবে না। ইরাকে এবং আফগানিস্তানে বুশ প্রশাসন যে ন্যাশন বিল্ডিং এ গিয়েছিল সেটি ব্যর্থ হয়েছে, সুতরাং ইরানে আমেরিকা ন্যাশন বিল্ডিং এ যাবে না। দেখেন তাদের কথাবার্তাগুলো কিন্তু এক এক সময় এক এক রকম। আবার ট্রাম্প চাচ্ছে যে ভেনিজুয়েলায় যেহেতু তার জয় হয়েছে, কিউবায়ও কিন্তু তার কুনজর পড়েছে। ভেনিজুয়েলা থেকে কিউবায় তেল যেত, এখন কিউবার উপরে তেল সরবরাহটা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে, এবং ট্রাম্প বিশ্বাস করে যে তেলের অভাবে কিউবার সরকারেরও পতন হবে। এখন বাকি থাকে ইরান। ইরান যদি পড়ে যায় তাহলে তার 3টা যুদ্ধে জয় হবে। আবার এদিকে হরমুজ প্রণালীর দখল নেওয়ারও চিন্তা করছে। এই সব মিলিয়ে সর্বশেষ ট্রাম্পের অবস্থান হলো যে আমি এর আগে বলেছিলাম যে ইরান এই সংঘাতের 3টা পরিণতি হতে পারে। একটা হলো যে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে একটা এই সংঘাত বন্ধ করা, দ্বিতীয় হলো যে বর্তমান বাস্তবতায় মধ্যপ্রাচ্য আমেরিকার উপর নির্ভরতা কমিয়ে নতুন মিত্র খুঁজে নেয়, এবং 3 নম্বর যেটা আমরা কেউ চাই না যে এই সংঘাত এই যুদ্ধ দীর্ঘকাল ধরে চলা। তো এখন সেই প্রথম সম্ভাবনা নিয়েই এখন আলাপ হচ্ছে যে যুদ্ধ বিরতি যে কূটনৈতিক তৎপরতা, কিছু মধ্যপ্রাচ্যের দেশ যেমন ওমান চাইছে, মিশর চাইছে, এরা চাইছে যে মধ্যস্থতা, তুরস্ক চাইছে মধ্যস্থতা করতে। কিন্তু ইরানের পক্ষ থেকে হলো ইরান সবাইকে ট্রাস্ট করতে পারছে না। ইরান ভারতকে ট্রাস্ট করতে চায়। ইরানের ফরেন মিনিস্টার তিনি ভারতের সাথে কথা বলবেন। এদিকে পুতিনের সাথে ট্রাম্পের কথা হয়েছে, দীর্ঘ ফোন আলাপ হয়েছে। সো আলটিমেটলি এখন যেটা দাঁড়াচ্ছে, যদি যুদ্ধবিরতি হয় বা যদি একটি সফল কূটনৈতিক আলোচনার আয়োজন করা হয়, সেখানে ভূমিকা রাখবে মূলত ভারতের মোদি এবং রাশিয়ার পুতিন। অর্থাৎ এখন এই যুদ্ধের ভাগ্য নির্ধারণের অনেক কিছুই নির্ভর করছে যে ভারত এবং রাশিয়া কিভাবে মধ্যস্থতা করতে পারবে। এবং ট্রাম্প এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে আর যুদ্ধটা টানতে চাচ্ছে না, কারণ আমেরিকার ভিতরেও কিন্তু যুদ্ধবিরোধী একটা মনোভাব দানা বেঁধে উঠেছে, এবং সারা বিশ্বে এই সংঘাতের এই যুদ্ধের অনেক নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে তেলের দাম কিন্তু চড়া। আমি গত সপ্তাহে $1.70 দিয়ে 1 লিটার ডিজেল কিনেছি, সেইটা এখন 80 সেন্ট বেড়ে গেছে। মানে আজকে দেখলাম যে $2.49 সামথিং লাইক দ্যাট। তো প্রায় 70-80 সেন্ট 1 লিটারেই বেড়েছে এক সপ্তাহের ব্যবধানে বলা যায়। এর সাথে যখনই তেলের দাম বাড়ে তখন পরিবহন খরচ বাড়ে, দ্রব্যমূল্যের দাম বাড়ে, মূল্যস্ফীতি বাড়ে, এবং এইটার ইম্প্যাক্ট যে পড়ছে বাংলাদেশের তো মানে এমনি ডক্টর ইউনূস
অর্থনীতিটাকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, এবং তার মধ্যে শুরু হয়েছে যুদ্ধ, এবং বিএনপির বিভিন্ন মিসম্যানেজমেন্ট আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। তাদের মন্ত্রীদের অদক্ষতা, মন্ত্রীদের অতি কথন, সব মিলিয়ে এই যুদ্ধে বাংলাদেশও অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে সৌদি আরব, তার হজের মৌসুম চলে আসতেছে, তাদের $10 বিলিয়ন মানে 1000 কোটি ডলারের এইটা হলো তাদের বিজনেস, এই হজ। কিন্তু গতকালই রিয়াদে এক ডাক্তারের সাথে যোগাযোগ করলাম, কথা হলো, বলে যে ভাই আছি ভালো, কিন্তু এই আশেপাশে ড্রোন পড়তেছে, ক্ষেপণাস্ত্র পড়তেছে। তো এই অবস্থা চলতে থাকলে এই বছর সৌদি আরবের হজ কিন্তু নিয়ে একটা ঝামেলা তৈরি হতে পারে। তো সব মিলিয়ে ট্রাম্প এখন চাইছে যে এই যুদ্ধের একটা ইতি টানতে, এবং এই ইতি টানার সবচেয়ে ভালো উপায় হলো যে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে এগিয়ে যাওয়া। কিন্তু ইরান কি শর্তে এই যুদ্ধবিরতিতে যাবে তা এখনই বোঝা যাচ্ছে না, কারণ ইরান লড়ছে, হারানোর কিছু নেই।